গতকাল রাতের ম্যাচ নিয়ে আজকে সকালে আলোচনা করার আসলে আর কোনো যুক্তি নাই। হতাশা আপনাদের যতটুকু তার চেয়ে আমার খুব কম না। আসলে ওই যে খেলা দেখা শুরু করার পরে এই জাতীয় খেলা নিয়ে তো আর কথা বলতে ভালো লাগে না। ফলে আসেন এই ম্যাচের রেজাল্ট নিয়ে কথা না বলি বা বিশ্লেষণ না করি, সেটা করার জন্য অনেক ভালো ভালো মানুষ আছেন। আমি একটু একটা পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করি, আমি নাহিদ রানার বোলিংটা নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আপনারা যারা খেলা দেখছেন তারা বুঝে ফেলছেন যে নাহিদ রানা শর্টার ফরম্যাটেও কালকে কি করছে। মানে আমরা শর্টার ফরম্যাটে বাংলাদেশে কোনো বোলারকে টানা 5 ওভার এরকম অ্যাগ্রেসিভ বোলিং, এরকম জেনুইন স্পিড স্টারের মতো বোলিং এটা এর আগে দেখি নাই। একদম আমি আপনাদের নিশ্চিত করতে পারি এটা এর আগে দেখি নাই। সেই নাহিদ রানারে নিয়ে একটু আজকে কথা বলি। আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে ঠিক বুঝতে পারবেন না যে নাহিদ রানা গতকালকে কি করছে। মাত্র 2টা উইকেট পাইছে, 10 ওভার বোলিং করে 40-এর উপরে রান দিচ্ছে, মানে 4 পয়েন্ট সামথিং বোধহয় তার ইকোনমি রেট। ফলে আপনাকে স্ট্যাটিস্টিক্স কোনো জায়গায় পৌঁছায় দিবে না। আপনার মনে হবে নাহিদ রানা একেবারে গড়পড়তা বোলিং করছে, কিন্তু জাস্ট নাহিদ রানার প্রথম স্পেলটা, 5 ওভারের স্পেলটা আপনি দেখবেন, মানে এই 5 ওভারের স্পেলে সে যে বোলিং করছে এটা বাংলাদেশের ইতিহাসের সেরা ফাস্ট বোলিং। বাংলাদেশের ইতিহাসে আপনাকে অনেকে অনেক গল্প শোনাতে পারে যে অমুক খুব ভালো বল করতো, তমুক খুব ভালো বল করতো। আমি কারোর অবদান অস্বীকার করতেছি না, কিন্তু টানা 5 ওভার এই ধরনের ফাস্ট বোলিং বাংলাদেশের ইতিহাসে কখনো ওয়ানডে ক্রিকেটে হয় নাই। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম হয়ই নাই। এই যে 140 থেকে 150-এর মধ্যে প্রত্যেকটা ডেলিভারি করা, 2-একটা স্লোয়ার দেওয়া, 1-2টা কাটারের ট্রাই করা, এটা অসম্ভব একটা ব্যাপার ছিল, অসম্ভব একটা ব্যাপার ছিল। আমি একটু শুরু থেকে বলি। নাহিদ রানা তো শুরু করলো হচ্ছে, মানে আমাদের সবার চোখে পড়লো হচ্ছে বিপিএলে, ওখানে সর্বোচ্চ গতি ছিল ওর 147, তাতেই কিন্তু বাংলাদেশে হইচই পড়ে গেছিল। এরপরে টেস্টে আসলো, টেস্টেও যখন পাকিস্তানে খেলতে গেল তখনই ওর সঙ্গে আমি কথা বলতেছিলাম। তো মানে খুব বিনয়ী ছেলে, খুব বিনয়ী ছেলে, এত সুন্দর টুকটুক করে কথা বলে। যদিও দেখি প্রেস কনফারেন্স মানে এর মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছিল, ওইখানে কেমন ছোট ছোট কথা বলে, কিন্তু আসলে সুন্দর কথা বলে। তো পাকিস্তানে যাওয়ার আগে আমি কথা বলতেছিলাম, তো ও বললো যে ভাই চেষ্টা করবো 147-এর উপরে বল করার। মানে কি, মানে সেই যে চেষ্টাটা কি অসম্ভব ইয়ে। সেই শোয়েব আক্তারের জন্মভূমি রাওয়ালপিন্ডিতে গেল, রাওয়ালপিন্ডিতে গিয়ে শোয়েব আক্তারের মনে করায় দিল। বাংলাদেশের প্রথম বোলার হিসাবে সে 150 ক্রস করলো, 150+ স্পিডে বল করলো। সম্ভবত 151 বা 153 ছিল হাইয়েস্ট পেস ডেলিভারিটা। ওইটা আমাদের ওই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার অন্যতম বড় কারণ ছিল নাহিদ রানার বোলিং। এক এন্ড থেকে ও দুর্দান্ত বোলিং করছে, অন্য এন্ডে হাসান বলের মুভমেন্ট দিয়ে ম্যাজিক করায় দিছে। ফলে ওই হাসান নাহিদ জুটিটা দুর্দান্ত কাজ করছিল। কিন্তু আমার একটা ধারণা ছিল যে একেবারে বাচ্চা ছেলে, তো এই বাচ্চা ছেলেরা জোরে বল করলে যেটা হয় যে শর্টার ফরম্যাটে এরা একটু ঝামেলায় পড়ে যায়। আর টেস্টে দেখেন আপনার এক্সপেরিমেন্ট করার বা যা খুশি করার একটা সুযোগ থাকে, যে একবারে শরীরের সর্বোচ্চ গতি দিয়ে বল করব। একটু ম্যাচিউরড হলে আপনি টেস্টে বরং কম গতিতে বল করবেন, কারণ টেস্টে আপনাকে 5 দিন ধরে খেলতে হবে, সেশনের পর সেশন বল করতে হবে। কিন্তু এখন তো বাচ্চা ছেলে, ও সুযোগ খোঁজে যে কোথায় সর্বোচ্চ গতিতে বল করতে পারবো। টেস্ট হচ্ছে ওর জন্য এখন সেই জায়গাটা। ফলে ওইখানে, আর যেহেতু ওরে দিয়ে ছোট স্পেল করানো হয়, সারা পৃথিবীতেই আপনার স্পিড স্টারদের দিয়ে ছোট স্পেল করানো হয়, ও ফলে ক্লান্ত হয় না এত সহজে। আর এমনিতে মারাত্মক এনার্জেটিক ছেলে, এইটা পরে বলতেছি যে শারজায় কালকে কি দেখলাম। ও কি করলো, ওইখানে একদম ঝড় তুলে ফেললো রাওয়ালপিন্ডিতে। কিন্তু আমি ভাবছিলাম যে শারজায় সেটা পারবে না, একদমই পারবে না। কারণ হচ্ছে ওর একটা ভয় থাকবে যে ও যদি 1-2 ওয়াইড হয়ে যায় বা বেশি ফুলার হয়ে যায়। শেষ স্পেলে 1-2 হয়েছেও, বেশি ফুলার হয়ে গেছে, অনেকটা আব্বলির মতো হয়ে গেছে। এই কারণে ও হয়তো পেস কন্ট্রোলের চেষ্টা করবে। তো ওর সঙ্গে শারজায় যাওয়ার আগেও কথা হলো, আমি বুঝতেছিলাম যে ওর অভিষেক হয়ে যাবে। ওর যে প্রথম 2 ম্যাচ খেলাবে না এটা বুঝতে পারি নাই। আমি ভাবছি তানজিম সাকিব যেহেতু নাই, এক এন্ডে অন্তত 2টো ম্যাচ ওরে খেলাবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট কি বুঝছে জানি না, ওরে অ্যাটলিস্ট 2টো ম্যাচ খেলানো উচিত ছিল। যাই হোক, শেষ ম্যাচে এসে অভিষেক হয়েছে, এবং অভিষেকের পরে প্রথম ওভারটাই সে আগুন ঝরা বোলিং করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যখন ওরা যায় তখন আমি রানারে জিজ্ঞেস করলাম যে আপনি তো
শর্টার ফরম্যাটে বল করবেন, এখন কি একটু কন্ট্রোল করে বল করবেন, মানে একটু পেসটা কমায় নেবেন? তা বলে না ভাইয়া, আমি তো খেলার সময় যদি আমি মাথায় নিয়ে নামি যে আমার কন্ট্রোল করতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না, তাহলে না ভাইয়া আমি ন্যাচারাল বোলিংটা করতে পারবো না। আমি মনে করি যে আমি পেস যা করতে পারি তাই করব, যা জেনারেট করা সম্ভব। তাই আমি ভাবছি যে মানে ওই যে একটা বলতে হয় তাই বলছে, পরে দেখে সে তাই করতেছে, একেবারে আক্ষরি করতেছে, সে তার হাইয়েস্ট পেস জেনারেট করতেছে। কি কন্ট্রোলের ভাই! দেখেন, আমাদের স্পিড স্টার বলতে তালহা হচ্ছে প্রথম স্পিড স্টার, তালহা মাশরাফি একসঙ্গে। মাশরাফির চেয়ে আমার তালহারের মানে কন্টিনিউয়াস স্পিড জেনারেশনে বেশি ইন্টারেস্টিং মনে হতো। যাই হোক, পরে এসে আমাদের জেনুইন একটা স্পিড স্টার আসলো রাজীব। কিন্তু এই রাজীবের কথাটা কেন তুললাম, কারণ হচ্ছে কন্ট্রোল জিনিসটা যে একটা ব্যাপার ও একদম বুঝতো না। যে 6টা বল 6 জায়গায় করতো, 6 লেন্থে করতো, 6 লাইনে করতো, একদমই কোনো মা বাপ ছিল না সেই বলের। কিন্তু এই নাহিদরে দেখে আসলে শেখা দরকার যে এই পেসে বল করতেছে, প্রত্যেকটা ডেলিভারি করতেছে 143, 145, ঝড়ের মতো বল করে যাচ্ছে, কিন্তু কি সুন্দর লেন্থে করতেছে, 5th বা 6th স্টাম্পে বল করতেছে। একটা দুটো বল যেটা খুব মজা লাগলো, ওর টেস্টে এই জিনিসটা খুব একটা দেখি নাই, একটা দুটো বল বিশেষ করে ওভার দ্য উইকেট আসলে একটা দুটো বল দারুণ ঢুকতেছে। যে উইকেটটা পেল, উইকেট পাওয়ার ঠিক আগের বলটা আপনি দেখবেন ওইটা সম্ভবত 110 কিলোর মতো ছিল। মানে যে লোক 140-এর উপরে মানে 47-48 রেগুলার করতেছে, সে হঠাৎ করে একটা 110 কিলো করছে। আমার প্রথমে মনে হয়েছিল যে সে কাটার করতে গেছে, এর আগে একটা কাটার করছে, সেটা একটু কমায় দিয়েছিল 130 কিলোমিটারের মতো। পরে যখন 110 কিলোর যেটা করলো, ওটা মনে হয়েছিল যে কাটার করতে গেছে, কিন্তু হয় নাই। কিন্তু দেখলাম যে সে যে কাজটা করছে 110 কিলোমিটার ওই বলটা করে, ওই স্লোয়ারটা করে সে ওই ব্যাটসম্যানরা আনসেটেল করে ফেলছে। পরের বলটা ওভার দ্য উইকেট 147 কিলোমিটারে সামান্য একটু ঢুকছে, ব্যাটসম্যান নাই হয়ে গেছে, একদম নাই হয়ে গেছে। সব মিলায় বোধ হয় 150.9 ছিল হাইয়েস্ট পেস। যদিও আমার কাছে একটা স্ক্রিনশট আছে যে সেটাতে দাবি করা হচ্ছে 151-তে, কিন্তু আমি সব ডেলিভারি দেখলাম, 151 ডেলিভারিটা আমি দেখি নাই, ফলে আমি এটা নিশ্চিত না, আমি 150.9টারেই সর্বোচ্চ ডেলিভারি ধরে নিচ্ছি ওর ইয়েতে গতকালকে। আমার ধারণা খুব দ্রুত সে এটারও অতিক্রম করে যাবে। ওয়েস্ট ইন্ডিজে একটা জিনিস যেটা হয় যে মরা উইকেটে পেসাররা সর্বোচ্চ পেস দিয়ে মজা পায় না। আপনার যদি ওই পেসে বারবার বিট হইতে থাকে, যদিও প্রথম স্পেলে সে বিট করছে বহুবার, কিন্তু উইকেটে যদি আরেকটু থাকে, প্রাণ থাকে, তখন সে আরও বেশি মজা পায়। ওয়েস্ট ইন্ডিজে কোথায় কোথায় খেলা আমি না এখনো দেখি নাই। তো ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ভেন্যু এখন নষ্ট হয়ে গেছে, মানে এখন আর ওই রকম সতেজ ভেন্যু, তরতাজা ভেন্যু নাই যেখানে বল পড়ে দুর্দান্ত পেস করবে। ফলে যদি ওরকম একটা উইকেট পায়, ও ওইখানে দেখবেন আরও জোরে বল করবে, কারণ আরও মজা পাবে যে বল পড়ে কিভাবে সাঁই সাঁই করে যাচ্ছে। যেটা ভালো লাগছে যে ওয়ান ডেতে আপনি তো পেস জেনারেট করবেন, শুধু পেসই আসলে মানে এনাফ। আপনি যদি যথেষ্ট পেসে বল করতে পারেন, এইরকম 145 থেকে 151-এর মধ্যে থাকতে পারেন, তাহলে আপনাকে পেস একটা বড় সার্ভিস দেবে। কিন্তু ওর সঙ্গে কিন্তু বসে নাই। গতকালকে যে বোলিংটা দেখলাম, কতগুলো জিনিস ভালো ট্রাই করতেছে। একটা ইয়র্কার আমি বলবো যে খুব পারফেক্টলি এক্সিকিউট করছে, দুর্দান্ত ইয়র্কার মারছে, কিন্তু বাকি ইয়র্কারগুলো অত সুন্দর ছিল না। তারপরে ইয়র্কার সে ট্রাই করতেছে, বোঝা যায় যে খুব দ্রুত সে ভালো ইয়র্কার নিয়ে আসবে আমাদের সামনে। এছাড়া কাটার দু একটা কাটার ট্রাই করছে, সবচেয়ে বড় কথা পেস ভেরিয়েশন করার চেষ্টা করতেছে। এবং সেকেন্ড স্পেলে এসে যখন সে দেখছে যে শুধু পেস দিয়ে হচ্ছে না, তখন বেশ কিছু পেস ভেরিয়েশন করছে। এবং পেস ভেরিয়েশন করতে একবার তো 100, যেটা বললাম, 110-এ নেমে গেছিল। আমি মনে করি নাহিদ কালকে আরও সাকসেস পেতে পারতো, অ্যাটলিস্ট নাহিদ বাংলাদেশকে জয়টা এনে দিতে পারতো যদি মিরাজ ভুলভাল ক্যাপ্টেন্সি না করতো। বলছিলাম যে গতকালকার ম্যাচের রেজাল্ট নিয়ে কথা বলবো না, তারপরে একটা জিনিস বলে, মিরাজ নাহিদ রানাকে ইউজের ব্যাপারে এবং বোলিং চেঞ্জের ব্যাপারে এবং নিজের টানা বল করে যাওয়ার ব্যাপারে কালকে খুব ব্লান্ডার করছেন বলে আমার ধারণা। প্রথমত আপনি এটা হচ্ছে কত যেগুলো জিনিস স্বতঃসিদ্ধ বলে মেনে নামতে হয় মাঠে ক্যাপ্টেনকে, যে আপনার যদি একজন জেনুইন ফাস্ট বোলার থাকে, আপনি তাকে 5 ওভারের স্পেল করাবেন না।
এছাড়া ওয়ানডেতে আজকাল যেটা করা হয়, আপনার হাতে যদি 5 জন খুব ইফেক্টিভ বোলার থাকে তাহলে হয়তো আপনি কোনো বোলারের বেশিরভাগ বোলিং ফার্স্ট পাওয়ার প্লেতে শেষ করে ফেলতে পারেন। কিন্তু আপনার দেখতেছেন আপনি যে আমার শুধুমাত্র নাহিদ রানা ছাড়া কেউ দাঁত বসাইতে পারতেছে না। শরীফুল কালকে ঘটনাচক্রে বেশ বাজে বল করছে, প্রায় ওভারে একটা বাউন্ডারি হজম করছে, মিরাজও তাই করছে, মানে নাসুম মোটামুটি বোলিং করছে, নাসুম সুলভ বোলিং হয় নাই। এই অবস্থায় মিরাজের যেটা করণীয় ছিল নাহিদ রানাকে ছোট ছোট স্পেলে বোলিং করানো। সে ম্যাচ শেষে বলছে যে তারা মিডল ওভারে রান লিক করছে এবং উইকেট পায় নাই। ভাই আপনি উইকেট পাবেন কি করে? আপনি নাহিদ রানার 5 ওভার করায় ফেললেন একটা, আপনি নাহিদ রানাকে 2 ওভারের স্পেল, 3 ওভারের স্পেল, এমনকি 1 ওভারের স্পেল করে করাইতেন, যেটা মাঝে একবার ট্রাই করছেন। কিন্তু আপনার তো দরকার ছিল না শুরুতেই 5 ওভার করায় ফেলা। এরপর আপনি মিডল ওভারে আবার নাহিদ রানাকে আনতেন, আবার একেবারে শেষ ওভারে এসে নাহিদ রানাকে আনতেন। কিন্তু আপনি শেষ ওভার দুটো রেখে দিচ্ছেন সেই শরীফুল্লাহ মুস্তাফিজের জন্য যারা অলরেডি রান লিক করে বসে আছে। আমি মনে করি যে, এবং আপনি নিজে টানা বল করছেন, যে সময়টা আপনার উচিত ছিল অন্য কাউকে ট্রাই করা, যেটা সৌম্যকে দিয়ে ট্রাই করতে পারতেন। দেখতেছেন যে তারা পেস না হলেও মুভমেন্ট একটু বিট করতেছে, শরীফুল্লাহ মুস্তাফিজ তো মুভ করাইতে পারে নাই, ফলে বিপদে পড়ছে। ফলে আপনি যে নিজে টানা বল না করে মিডল ওভারে সৌম্যকে একটু বোলিংয়ে আনতে পারতেন। রিয়াদের ইঞ্জুরির প্রবলেমটা কি আমি ঠিক বুঝতে পারিনি, রিয়াদ থাকলে হয়তো আরেকটু উপকারী হতো। তো সৌম্যকে কখন আনলেন? সৌম্যকে আনলেন হচ্ছে 40 ওভার ক্রস করে গিয়ে, মানে যারা যখন ওরা অলরেডি ইয়েতে চলে গেছে, ছন্দে চলে গেছে এবং পিটানো ইয়েতে চলে গেছে, ওই সময় তো ওকে করতে পারবে না। যাই হোক, ম্যাচ নিয়ে আর কথা বলবো না। নাহিদ রানাকে অনেক ধন্যবাদ। নাহিদ রানা শুধু একটা জিনিস বলি যে দেখেন, খেলা দেখি কেন? খেলা দেখি আশরাফুলের একটা ইনিংস দেখবো বলে, লিটন দাসের একটা ইনিংস দেখবো বলে, বা এরকম একটা বোলিং দেখবো বলে। আসলে ওই ট্রাডিশনাল ব্যাটিং বোলিং বা জয় পরাজয় এইটা দেখে আনন্দ পাওয়ার বয়সও নাই, আর সেই আনন্দ পাইও না। এখন আসলে এরকম একটা স্পেলের জন্য বেঁচে থাকা যায়। থ্যাংক ইউ নাহিদ রানা, আমাদের বাঁচায় রাখার জন্য।